গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছি এর নবম ও শেষ পর্ব। সিজারের ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করল ক্লিওপেট্রা। ভালোবাসা অথবা সিংহাসন দুটোর মধ্যে যে কোনো একটা ওকে বেছে নিতে হতো। ভেবেছিলাম সিংহাসনটাকেই বেছে নেবে সে। ক্ষমতা খুব ভালোবাসত সে, তাই ওই কাজটাই ছিল ওর জন্যে স্বাভাবিক। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম সিজারের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্তে অটল রইল সে। অ্যান্টনি খুব খুশি হল ক্লিওপেট্রার সিদ্ধান্তে। নিজেকে পাল্টে ফেলল পুরোপুরি। আমার নেশার ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে 1 সপ্তাহের মধ্যে আগের অ্যান্টনি হয়ে গেল। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্যে প্রস্তুতি নিতে আরম্ভ করল। ওর উৎসাহ দেখে দমে গেলাম কিছুটা। আবার শুরু হয়ে গেল যুদ্ধ। কিন্তু ফলাফলটা অনুকূল হল না ক্লিওপেট্রার জন্য। 1 সপ্তাহের ভিতরেই পতন ঘটল পেলুসিয়ামের। শহরটা দখল করে চুপ করে বসে রইল না সিজার। আলেকজান্দ্রিয়ার আরও কাছে এগিয়ে আসতে লাগল। পেলুসিয়ামের পতনের খবরটা নিয়ে রানীর কাছে দৌড়ে গেল চার্মিয়ন। সঙ্গে গেলাম আমিও। ক্লিওপেট্রা আর অ্যান্টনি ঘুমিয়েছিল তখন। উঠুন মহান রানী। বাইরে থেকে দরজা ধাক্কালো চার্মিয়ন। উঠুন, এখন আর ঘুমানোর সময় নেই। পেলুসিয়ামের পতন ঘটেছে। এক ঝটকায় খুলে গেল বন্ধ দরজাটা। উদ্ভ্রান্ত ক্লিওপেট্রাকে দেখতে পেলাম দরজার আড়ালে। কি হয়েছে? অত্যন্ত ক্লান্ত গলায় জিজ্ঞেস করল সে। পেলুসিয়ামের রক্ষক সেলুকাস আত্মসমর্পণ করেছেন। পেলুসিয়ামকে তিনি তুলে দিয়েছেন সিজারের হাতে। আপনার শত্রু বাহিনী এখন এগিয়ে আসছে আলেকজান্দ্রিয়ার দিকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল চার্মিয়ন। ক্লিওপেট্রার পেছনেই দাঁড়িয়েছিল অ্যান্টনি। চার্মিয়নের কথাটা শেষ হওয়া মাত্রই এক লাফে গিয়ে দাঁড়ালো সে বিছানার সামনে। কোষমুক্ত করে হাতে নিল ওর তরবারিটা। তারপর আবার এক লাফে দরজার কাছে এসে এক টানে ক্লিওপেট্রাকে নিয়ে গেল ঘরের মাঝখানে। চিৎকার করে বলল, দেবতাদের শপথ, তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমার সঙ্গে, নইলে এত তাড়াতাড়ি কিছুতেই পতন হতে পারে না পেলুসিয়ামের। সিজার এত শক্তিশালী নয় যে 7 দিনেই দখল করে নেবে শহরটা। তুই আমাকে ওর হাতে তুলে দেবার জন্য চক্রান্ত করেছিস। সবই তোর সাজানো নাটক। এখন তোকে আগে দুটুকরো করব। বলতে বলতে এক ধাক্কায় ক্লিওপেট্রাকে বিছানার উপর ফেলে মাথার উপর তরবারিটা তুলল অ্যান্টনি। তারপর যাব শয়তানের বাচ্চা সিজারকে মারতে। কিন্তু ক্লিওপেট্রাকে নিজের হাতে মারার শপথ নিয়েছি আমি। অন্য কেউ ওকে মারলে আমার প্রতিশোধ পূর্ণ হবে না। তাই ছুটে গেলাম অ্যান্টনির উদ্দেশ্যে। খোঁড়া হয়েও আমি ওর থেকে যথেষ্ট লম্বা ছিলাম, তাই তরবারির বাঁটটা ধরে ফেলতে কোনো অসুবিধা হলো না আমার। যথেষ্ট জোরাজুরি করল অ্যান্টনি, কিন্তু আমার হাত থেকে ছুটাতে পারল না অস্ত্রটা। এরপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। উদ্দেশ্যটা বুঝতে পেরে পেছন থেকে ওর গলা পেঁচিয়ে ধরলাম। একসময় ভারসাম্য রাখতে না পেরে ওকে নিয়ে মাটিতে পড়ে গেলাম। অ্যান্টনির হাত থেকে ছুটে গেল তরবারিটা। ছুটে এসে অ্যান্টনির বুকের উপর আছড়ে পড়ল ক্লিওপেট্রা। কাঁদতে কাঁদতে বলল, তুমি যা বললে তা সবই ভুল অ্যান্টনি। পেলুসিয়ামের পতনের খবরটা এইমাত্র শুনলাম আমি। দেবতাদের শপথ, এর আগে ওই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি আমাকে কেন বিশ্বাস করো না অ্যান্টনি? ধীরে ধীরে রাগ প্রশমিত হল অ্যান্টনির। উঠে দাঁড়ালো সে। তরবারিটার দিকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সেটা সজোরে নিক্ষেপ করল মার্বেলের মেঝের উপর। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল আবার। দুহাতে মুখ ঢাকল। আমি আর চার্মিয়ন বের হয়ে এলাম বাইরে। অ্যালাবেস্টার হলে আর কেউ নেই দেখে হেসে ফেলল চার্মিয়ন। আসল ঘটনা হচ্ছে, সেলুকাসের সঙ্গে বিশেষ খাতির ছিল চার্মিয়নের। ওর সঙ্গে গোপনে দেখা করে বলেছিল সে যুদ্ধ করে কোনো লাভ নেই, কারণ পেলুসিয়ামের পতন ঘটলে নেতৃত্বের অভাবে আলেকজান্দ্রিয়ায় যুদ্ধই হবে না। সুতরাং সিজারের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। 7 দিন ধরে যুদ্ধের নামে ময়দান দখল করে রাখল সেলুকাস। সিজারের কাছে দিনে 10 বার করে দূত প্রেরণ করল, আর প্রতিপক্ষ শিবিরের সামান্য উত্তেজনার আভাস দেখতে পেলেই উড়িয়ে দিল সাদা পতাকা। পরে সিজার অগ্রসর হওয়া মাত্রই আত্মসমর্পণ করল। পরদিন আলেকজান্দ্রিয়া আক্রমণ করল সিজারের বাহিনী। ওকে ঠেকাতে যুদ্ধ পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিল অ্যান্টনি। সেদিনই দুপুরের দিকে আমাকে ডেকে পাঠালো ক্লিওপেট্রা। গিয়ে দেখলাম অ্যালাবেস্টার হলে অল্প কয়েকজন সৈন্যের পাহারায় বসে আছে সে। চার্মিয়ন আর আইসিসকে দেখলাম, কিন্তু মেরাইরাকে দেখতে না পেয়ে বুঝলাম পালিয়েছে মেয়েটা। আসুন মহান সাধু অলিম্পাস।
আমাকে ঢুকতে দেখে ঠান্ডা গলায় স্বাগত জানালো রানী। একটা উপকার পাবার জন্যে ডাকলাম আপনাকে। আমি মহান রানীর উপকারের জন্য সবসময় প্রস্তুত। চাটুকারিতা করলাম। খোড়া না হলে আপনার হয়ে সিজারের বিরুদ্ধে লড়াই করতেও কোনো আপত্তি ছিল না আমার। একটুখানি বাঁকা হেসে বলল ক্লিওপেট্রা, জ্ঞানী অলিম্পাস, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার পরাজয় খুব কাছে। বোকার মতো কথা বললাম। আপনি বুঝতে পারবেন না তো কে পারবে? ক্লিওপেট্রার দু চোখের কোণে পানি চিকচিক করতে দেখলাম আমি। একটুও মায়া জাগল না মনে, বরং খুশিতে নাচতে ইচ্ছা করল। চোখ মুখের ভাব গোপন করার জন্যে মাথা নিচু করে মেঝের দিকে তাকালাম। সিজার দখল করে নেবে আমার আলেকজান্দ্রিয়া। টপ টপ করে পানি পড়ছে ক্লিওপেট্রার দু চোখ দিয়ে। হয়তো ধরে নিয়ে যাবে আমার অ্যান্টনিকে, অথবা হয়তো হত্যা করবে। আর আমাকে দুহাতে মুখ ঢাকল সে। ওকে সান্ত্বনা দিলাম না। পরাজিত হলেও ধরা দেব না আমি। একটু পর মুখ থেকে হাত সরিয়ে কঠিন গলায় বলল ক্লিওপেট্রা, আমার অনুরোধে এর আগে একবার বিষ বানিয়ে দিয়েছিলেন আপনি, খেয়াল আছে আপনার? উপর নিচে মাথা নাড়লাম। প্রচণ্ড শক্তিশালী ছিল বিষটা। আরও একবার সেরকম বিষ চাই আমার। পান করা মাত্রই মরতে চাই আমি। কোনো রকম যন্ত্রণা যেন পেতে না হয়। বিদায় যদি নিতেই হয়, রানীর মতোই বিদায় নেব। আমার ইচ্ছে না হলে কেউ ছুতে পারবে না আমাকে। এমন সময় প্রাসাদের সদর দরজা থেকে হট্টগোলের আওয়াজ ভেসে এলো। এক লাফে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল ক্লিওপেট্রা। চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অ্যান্টনি, অ্যান্টনি! আগের চেয়েও জোরালো গলায় চেঁচালো লোকেরা। অ্যান্টনি জিতে গেছেন! আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল। আর ঘুরে দৌড় দিল ক্লিওপেট্রা। বাতাসে খোলা চুল উড়িয়ে হল পার হয়ে প্রাসাদের সদর দরজায় গিয়ে হাজির হল সে। আমিও গেলাম ওর পিছু পিছু, তবে আরও ধীর গতিতে। গিয়ে দেখলাম অ্যান্টনিকে জড়িয়ে ধরে আছে ক্লিওপেট্রা। আসল ঘটনা কি জানার জন্য যথেষ্ট বিনয়ের সঙ্গে মন্তব্য করলাম, মহান রাজা, আপনি অলৌকিক কাজ করে ফেলেছেন। হাসল অ্যান্টনি, বলল, সাধু অলিম্পাস, লোকের কথায় কান দেবেন না। বাড়িয়ে বলাটা ওদের একটা বদভ্যাস। সিজারকে পরাজিত করতে পারিনি আমি। ওর ঘোড়সাওয়ার বাহিনী নেমেছিল ময়দানে। সর্বশক্তিতে লড়াই করে ওদের তাড়িয়ে দিয়েছি মাত্র। তবে আমাদের রোমে একটা কথা প্রচলিত আছে, লেজ যেখানে মাথাও সেখানে। আজ লেজ কাটা গেছে সিজারের, আগামীকাল মাথা কাটা যাবে। চোখে অন্ধকার দেখলাম আমি। অ্যান্টনি ওরকম বিচক্ষণতা নিয়ে যুদ্ধ করলে সিজার পরাজিত হতো কিনা জানি না, তবে 1 বছরেও দখল করতে পারত না আলেকজান্দ্রিয়া। তুমি দেখে নিও ক্লিওপেট্রা, আমরা... কথাটা শেষ করতে পারল না অ্যান্টনি। তার আগেই আবার হইচই আরম্ভ হল প্রাসাদের সদর দরজার সামনে। ঘাড় ঘুরালাম আমরা সবাই। দূত এসেছে, দূত এসেছে! সমবেত কণ্ঠে বলে উঠল জনতা। মার খেয়ে ভয় পেয়ে গেছে সিজার। যুদ্ধের অবসান চেয়ে দূত পাঠিয়েছে। সত্যিই দূত পাঠিয়েছে সিজার। দূত লোকটা অ্যান্টনির সামনে দাঁড়িয়ে সম্মান জানালো ওকে, তারপর ক্লিওপেট্রাকে। অ্যান্টনির হাতে তুলে দিল একটা বার্তা। আবার সম্মান জানালো অ্যান্টনি আর ক্লিওপেট্রাকে, তারপর চলে গেল। আগ্রহের অতিশয্যে বার্তাটা অ্যান্টনির হাত থেকে কেড়ে নিল ক্লিওপেট্রা। জোরে জোরে পড়তে আরম্ভ করল নিজেই। অভিনন্দন অ্যান্টনি, দারুণ লড়েছেন আপনি। কিন্তু ভুলে যাবেন না দয়া করে, সর্বশক্তিতে আক্রমণ করিনি আমি এখনো। সত্যি নারীর বিরুদ্ধে লড়াই করতে মন চাইছে না আমার। আমি এখনো মনে করি মত পাল্টাবেন মহান ক্লিওপেট্রা। আমার প্রস্তাবটা মেনে নেবেন। আর আপনার ব্যাপারে নতুন করে কিছুই বলার নেই। আমার তরবারেই আপনার ভাগ্য। বিদায়। বার্তাটা শুনে থেমে গেল উপস্থিত লোকজনের সব কোলাহল, আর মনে মনে চিৎকার করতে আরম্ভ করলাম আমি। সে রাতেই একটা খোলা মাঠে অ্যান্টনির আদেশ অনুযায়ী ওর সব ক্যাপ্টেনরা জড়ো হল। ওদের উদ্দেশ্যে একটা জ্বালাময়ী ভাষণ দিল অ্যান্টনি। আমিও ছিলাম সেখানে। খেয়াল করলাম অ্যান্টনির বক্তৃতা শুনে উজ্জীবিত হয়ে উঠেছে সবাই। এতদিন শুধু আক্রমণ ঠেকিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল ওরা। পরদিন ভোরে আক্রমণ করার শপথ নিল। ওদের চোখে মুখে হয় জিতব না হয় মরব জাতীয় একটা প্রতিজ্ঞা দেখতে পেয়ে প্রমাদ গুনলাম মনে মনে। ঘোড়সাওয়ার বাহিনী বলতে আর কিছুই নেই সিজারের। সুতরাং অ্যান্টনি ওর বাহিনী নিয়ে আক্রমণ করলে স্থলযুদ্ধে নিশ্চিত পরাজিত হতো সে। স্পষ্ট বুঝতে পারছি এক ভাষণেই যুদ্ধটা প্রায় জিতে যাচ্ছে অ্যান্টনি।
ওর জেতা মানে হচ্ছে ক্লিওপেট্রারও জেতা এবং আমার সমস্ত পরিকল্পনার মাঠে মারা যাওয়া। নিজের হাতে ওকে শাস্তি দেওয়ার ওরকম একটা সুযোগ কিছুতেই হারাতে চাইলাম না। তাই ভাষণ শেষে অ্যান্টনি বিদায় নেওয়ার পর যথেষ্ট ঝুঁকি নিয়ে দাঁড়ালাম মঞ্চে। চিৎকার করে বললাম, আক্রমণ করলেই মরবে তোমরা। চলে যাচ্ছিল ক্যাপ্টেনরাও। আমার কথা শুনে থেমে গেল সবাই। দু একজন দৌড়ে এলো আমার দিকে এবং খুব সহজেই ধরে ফেলল আমাকে। বাকিরা ঘিরে দাঁড়ালো আমাকে। একজন জিজ্ঞেস করল, লোকটা কি? আরে ওই যে সাধু অলিম্পাস, ভেঙচে বলল একজন। সাধু না ছাই, বাদামি কুকুর কোথাকার। লোকটা আবার জাদু করো, ফোড়ন কাটল আরেকজন। সাধু টাধু কিছুই নয় সে, তরবারি বের করতে করতে বলল আরেকজন। জাদুকরও নয়। তরবারিটা মাথার উপর তুলে ধরল সে। অ্যান্টনির বিরুদ্ধে কথা বলিস? এত সাহস তোর? এক্ষুনি এক কোপে তোর মাথাটা ধড় থেকে আলাদা করে দিচ্ছি আমি। তোর সাধুগিরি আর জাদুগিরি দুটোই শেষ হয়ে যাবে। দাও, পেছন থেকে উৎসাহ দিল অন্য কেউ। ফেলে দাও ওর মাথাটা। থামো বোকার দল। এসব পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় ভালোই জানা আছে আমার। দেবতাদের উপাসককে হত্যা করতে চাও? ফলাফল কি হবে ভেবে দেখেছ একবারও? যারা উপস্থিত আছো এখানে সবার উপরেই নেমে আসবে দেবতাদের অভিশাপ। কি মনে করো তোমরা আমাকে মেরে যুদ্ধে জিততে পারবে? প্রশ্নটা করেই নাটকীয় ভঙ্গিতে থামলাম। নীরবতা নেমে এলো সারা মাঠে। আমি বিশ্বাসঘাতক নই বলে চললাম আমি। বোকার দল, তোমরা কি আজও চিনতে পারোনি আমি যদি বিশ্বাসঘাতক হতাম তাহলে কেন চলে গেলাম না আর সবার মতো? কেন থেকে গেলাম মহান ক্লিওপেট্রা আর মহান অ্যান্টনির আদেশ পালন করতে? তোমরা কি মনে করো যাওয়ার কোনো জায়গা নেই আমার? বোকারা, আমি থাকতাম প্রাচীন কবরের মধ্যে, মাটির অনেক নিচে, যেখানে দিনের বেলাতেও ঢোকে না সূর্যের আলো। সেখানে আত্মাদের সঙ্গে কথা বলতাম আমি। থামলাম। জ্বলন্ত মশালের আলোতে চেহারা দেখলাম সবার। ভয় পেয়ে গেছে অনেকেই, বাকিদের চেহারায় কৌতূহল। তোমরা কি জানো না ভবিষ্যৎ বলতে পারি আমি? তোমরা কি জানো না রাতে আত্মাদের সঙ্গে যোগাযোগ হয় আমার? তোমরা কি জানো না ওরা আমাকে বলে দেয় যা ঘটবে? তোমরা কি জানো না মহান ক্লিওপেট্রা যখন আমার ধ্যান ভাঙিয়ে এই যুদ্ধের ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন তখন তাঁর দূতদের আমি ফিরিয়ে দিয়েছিলাম? কেন সেটা অনুমান করতে পারো না তোমরা? আমি আগে থেকেই জানি এই যুদ্ধের ফলাফল কি হবে। ওরা জোর করে আমাকে ধরে না নিয়ে এলে আজ তোমাদের সামনে দাঁড়াতাম না আমি। আমার পরামর্শে মহান অ্যান্টনি আবার আকর্ষিত হয়েছিলেন মহান ক্লিওপেট্রার প্রতি। আমার পরামর্শেই নির্জনবাস ছেড়ে তিনি ফিরে এসেছিলেন আলেকজান্দ্রিয়ায়। বোকারা, তোমরা কি কোনো খবরই রাখো না? যুদ্ধ কি তোমাদের সব বোধবুদ্ধি কেড়ে নিয়েছে? একটা শব্দ উচ্চারণ করল না কেউ। সত্যি কথা বলতে যেমন ভয় পাও তোমরা, তেমনি সত্যি কথা শুনতেও ভয় পাও। তাই আমি কথাটা বলা মাত্রই আমাকে ধরলে তোমরা, মেরে ফেলতে উদ্যত হলে। যে লোকটা তরবারি বের করেছিল ওর দিকে তাকালাম আমি। দেখলাম তরবারি ধরা হাতটা নেমে গেছে ওর, মাটি ছুঁয়ে আছে তরবারির ফলা। ওকে আরও বিভ্রান্ত করে দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, কি হলো? তোমার তরবারির ডগা এখন মাটি ছুঁয়ে আছে কেন? একটু আগে না বললে আমাকে হত্যা করবে? সাহস শেষ হয়ে গেল নাকি তোমার? তুমি যেই হও না কেন, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এই পৃথিবীতে আজই তোমার শেষ রাত। আমি বলছি আজই তোমার শেষ রাত। কাল অ্যান্টনির হুকুম পালন করতে গিয়ে শত্রু বাহিনীর হাতে মারা পড়বে তুমি। আমার কথা শেষ হওয়ার আগেই কাঁপতে আরম্ভ করল লোকটা। দুহাত উপরের দিকে তুলে প্রাচীন জাদুকরদের ভঙ্গি অনুকরণ করে বললাম, আমি দেখতে পাচ্ছি পতন হয়েছে আলেকজান্দ্রিয়ার, মহান ক্লিওপেট্রার, মহান অ্যান্টনির। তোমরা যতই বীর বিক্রমে যুদ্ধ করো না কেন, পরাজয় অবশ্যভাম্বী। সিজারের জয় সুনিশ্চিত। বোকারা, তোমরা কি মনে করো এত রাতে সিজারের গুণ গাওয়ার জন্য এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি? শোনো বোকারা, সাধারণ সৈন্যদের সতর্ক করার কোনো উপায় নেই বলে তোমাদের ভালোর জন্য বলছি আবারও। ইচ্ছা করে থামলাম। মাথা নিচু করে তাকিয়ে রইলাম মাটির দিকে। আগ্রহ তৈরি করতে চাইলাম আমার শ্রোতাদের মধ্যে। কিছুক্ষণ পর মাথা তুলে আবার বলতে আরম্ভ করলাম, একবারও কি ভেবেছ তোমাদের মৃত্যু ঘটলে কি হবে তোমাদের স্ত্রী আর সন্তানদের?
একবারও কি ভেবেছ তোমরা মরলে তোমাদের দেবতারা তুষ্ট না রুষ্ট হবেন তোমাদের উপর? তোমাদের সাহস আর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আমি জানি তোমরা প্রত্যেকেই বীরপুরুষ, কিন্তু অকাজে বীরত্ব অপচয় করার চেয়ে আর বড় অপচয় নেই এই পৃথিবীতে। সুতরাং ভেবে দেখো কি করবে তোমরা। দেবতাদের উপাসক আবার বলছে তোমাদের, আক্রমণ করলেই মরবে তোমরা। তুমি যদি সত্যি দেবতাদের উপাসক হও তাহলে প্রমাণ দেখাও আমাদের। সহজে আমার কথা বিশ্বাস করতে চাইল না ওরা। ঠিক আছে, তবে দেখো প্রমাণ। দূরে সরে দাঁড়াও সবাই। আমার কথা মতো কাজ করার পর ওদেরকে আবার বললাম, শোনো, দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, শুনতে পাচ্ছ? কান পাতল সবাই, শুনতে পেল। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আর ডাকবে না কুকুরগুলো। বলেই নিজের সম্মোহনী ক্ষমতা প্রয়োগ করলাম সবার উপর। কিছুক্ষণের ভিতরেই আমার ইচ্ছামতো শুনতে আরম্ভ করল ওরা। এবার তোমরা শুনতে পাবে দেবী সিস্টার ভৌতিক বাজনার আওয়াজ। ঘর ঘরে কণ্ঠে বললাম। জানি আমি যা বলছি ঠিক তাই শুনতে পাচ্ছে ওরা। ওদের সবার চোখে ঘোর দেখতে পেয়ে আবার আদেশ দিলাম, উপরে তাকাও তোমরা সবাই, দেখো তো মেঘের দেবতা বাক্কাসকে চিনতে পারো কিনা। আমার ইচ্ছায় চোখে ভুল দেখল ওরা। মেঘহীন পরিষ্কার আকাশে হঠাৎ উদয় হলো একটা কালো মেঘ। ধীরে ধীরে একটা মানুষের রূপ নিল সেটা। তারপর সরে যেতে আরম্ভ করল অনেক দূরে অবস্থানরত সিজারের সেনাবাহিনীর তাঁবুগুলোর দিকে। বাক্কাস, দেবতা বাক্কাস, চেঁচিয়ে উঠল একজন। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন দেবতা বাক্কাস, মহান অ্যান্টনিকে ছেড়ে চলে যাচ্ছেন দেবতা বাক্কাস, আমাদের শত্রুর তাঁবুতে আশ্রয় নিচ্ছেন তিনি। সম্মোহন তুলে নিলাম সবার উপর থেকে। একটা হইচই আরম্ভ হয়ে গেল। সত্যিই আমি উপাসক বোঝানোর জন্য হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে। দুহাত জড়ো করে নকল মেঘটার দিকে মুখ ফিরিয়ে প্রার্থনা করতে আরম্ভ করলাম। আমাকে অনেকবার ডাকল ক্যাপ্টেনরা, শুনেও শুনলাম না আমি। অনেকক্ষণ পর যখন চোখ খুলে তাকালাম, দেখলাম কেউ নেই মাঠে, পালিয়েছে সবাই। পরদিন খুব ভোরে যুদ্ধের ময়দানে এসে হাজির হল অ্যান্টনি। আক্রমণের পরিকল্পনা করল ওর ক্যাপ্টেনদের নিয়ে। প্রথমে জলপথ দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিল সে। ওর আদেশ অনুযায়ী জাহাজগুলো 3 সারিতে অগ্রসর হল। জলপথের আক্রমণের ফলাফলের অপেক্ষায় রইল স্থলবাহিনী। যুদ্ধক্ষেত্রটা থেকে কিছুটা দূরে একটা মোটামুটি উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে সব দেখতে লাগলাম আমি। অ্যান্টনির জাহাজগুলো নিঃশব্দে এগিয়ে গেল সিজারের জাহাজগুলির দিকে। এত ভোরে আক্রমণের জন্য প্রস্তুত ছিল না সিজারের বাহিনী। ওর সৈন্যদের অনেকেই ছিল ঘুমিয়ে। ঠিকমতো আক্রমণ করলে নিশ্চিত জিতত দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন। কিন্তু সে যা করল দেখে হতভম্ব হয়ে গেল অ্যান্টনি। জাহাজগুলো শত্রুদের দিকে এগিয়ে গেল ঠিকই, কিন্তু আক্রমণ না করে ভেসে রইল নিঃশব্দে। শত্রু দলকে প্রস্তুত হওয়ার জন্য সময় দিল যথেষ্টের চেয়েও বেশি। এদিকে তীরে দাঁড়িয়ে এই বিশ্বাসঘাতকতা দেখে নিজের চুল ছিঁড়তে আরম্ভ করল অ্যান্টনি। ততক্ষণে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেছে সিজারের জাহাজগুলো। যুদ্ধ এড়াতে অ্যান্টনির নৌবাহিনীর ক্যাপ্টেন ওর প্রতি জাহাজের মাস্তুলে সাদা পতাকা উড়িয়ে দিতে বলল। সাদা পতাকায় ছেয়ে গেল অ্যান্টনির প্রতিটা জাহাজ। খবর পৌঁছে গেল সিজারের স্থলবাহিনীর কাছে। প্রাথমিক ধাক্কাটা খুব তাড়াতাড়ি সামলে নিল ওরা। তারপর এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। অ্যান্টনির স্থলবাহিনীর মুখোমুখি হওয়ার পর বর্ষা ছুটতে আরম্ভ করল। পাল্টা জবাব দিল অ্যান্টনির স্থলবাহিনী, কিন্তু ওই বর্ষা আর তীর ছোড়াছুড়ি পর্যন্তই। অ্যান্টনির সৈন্যদের আক্রমণের ধার নেই বুঝতে পেরে আরও সামনে এগিয়ে এলো শত্রুদল, এবং অ্যান্টনির সৈন্যরা প্রথমে একজন একজন করে, পরে 5 জন 10 জন করে পালাতে আরম্ভ করল। তরবারি কোষবদ্ধ করে হাসতে লাগল সিজারের সৈন্যরা। নেমে এলাম পাহাড় থেকে, গিয়ে দাঁড়ালাম অ্যান্টনির কাছাকাছি। অত বড় বিশ্বাসঘাতকতা দেখে প্রথমে কেঁদে ফেলল সে, তারপর স্তব্ধ হয়ে গেল শোকে। হতভম্বের মতো তাকিয়ে রইল পলায়নরত সৈন্যদের দিকে। অ্যান্টনির কাছে দাঁড়িয়েছিল ওর দাস অ্যারোস। অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে বলল, পালান প্রভু আমার, পালিয়ে যান। সিজারের হাতে বন্দী হবার আগেই পালিয়ে যান। আপনাকে ধরতে পারলে হত্যা করবে লোকটা। হুঁশ ফিরল অ্যান্টনির। ঘুরে ছুটল সে। যুদ্ধক্ষেত্রে আর কোনো কাজ ছিল না আমার, কাজেই অ্যান্টনির পিছু নিলাম আমি। আমাকে পিছনে আসতে দেখে কিছুদূর গিয়ে থামল অ্যান্টনি। বলল,
আমার পিছনে আসার কোনো দরকার নেই মহান সাধু অলিম্পাস। আপনি সোজা রানীর কাছে যান, গিয়ে বলুন বিশ্বাসঘাতকতা করার জন্যে ওকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি। সিজারের বউ হওয়ার ইচ্ছে ছিল বললে ওকে আটকাতাম না আমি, বরং সসম্মানে তুলে দিতাম আমার শত্রুর হাতে। আমার ভালোবাসার এত বড় প্রতিদান সে দেবে কল্পনাও করতে পারিনি। দেবতারাও ওর এই উপকারের প্রতিদান দেবে একদিন। বার্তাটা শুনে ক্লিওপেট্রার কেমন লাগবে বুঝে নিয়ে আর দেরি করলাম না। ছুটলাম ক্লিওপেট্রাকে খবরটা জানাতে। প্রাসাদে ছিল না সে। পরাজিত হলে যেন কিছুতেই সিজারের কাছে ধরা দিতে না হয়, সেজন্য প্রাসাদ থেকে অনেক দূরের একটা জনবিরল জায়গায় নিজের সমস্ত সম্পদ একত্র করে যুদ্ধের খবরের জন্য অপেক্ষা করছিল। পরাজিত হওয়া মাত্রই নিজের সমস্ত সম্পদে আগুন ধরিয়ে দিয়ে নিজেও ঝাঁপ দিত সেই আগুনে। ক্লিওপেট্রার তাঁবু পাহারা দিচ্ছে অল্প কয়েকজন রক্ষী। আমাকে ভালো মতোই চেনে ওরা। আমাকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দেখে যুদ্ধের অবস্থা মোটামুটি আঁচ করে নিল। কিছু জিজ্ঞেস না করে পথ ছেড়ে দিল। থামলাম তাঁবুর দরজার কাছে। সরাসরি ঢুকে পড়ার অনুমতি নেই, তাই উঁচু গলায় বললাম, সাধু অলিম্পাস আপনার জন্যে মহান অ্যান্টনির বার্তা নিয়ে এসেছেন মহান রানী। আমাকে ভেতরে ঢুকতে অনুমতি দেওয়া হোক। তাঁবুর দরজায় উকি দিল চার্মিয়নের মুখ। নিচু গলায় জিজ্ঞেস করল সে, কি খবর? সব শেষ চার্মিয়ন। ঠোঁট বাঁকা করে একবার হাসলাম। চার্মিয়নের চেয়ে নিচু গলায় বললাম, যুদ্ধে পরাজয় হয়েছে অ্যান্টনির, পালিয়েছে সে। দরজা ছেড়ে সরে দাঁড়ালো চার্মিয়ন। আমাকে ঢুকতে দিল ভেতরে। ঢোকার পর দেখলাম একটা সোনার খাটে উদ্বিগ্ন মুখে বসে আছে ক্লিওপেট্রা। আমাকে দেখেই চিৎকার করে উঠল সে, কি বার্তা এনেছেন মহান সাধু অলিম্পাস? নাটকীয় পরিবেশ সৃষ্টি করার জন্য চুপ করে রইলাম। কি হলো, কথা বলছেন না কেন? কি বার্তা পাঠিয়েছে অ্যান্টনি, তাড়াতাড়ি বলুন আমাকে। ধীরে ধীরে বলতে আরম্ভ করলাম। মহান রানী, যুদ্ধে পরাজিত হয়েছেন মহান অ্যান্টনি। তাঁর সৈন্যরা পালিয়ে গেছে, তিনি নিজেও পালিয়েছেন। যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম তার সঙ্গে। আপনার জন্য একটা বার্তা পাঠিয়েছেন তিনি। যুদ্ধে পরাজয়ের খবর, অ্যান্টনির পালানোর খবর একসঙ্গে শুনে খুব দুঃখ পেল ক্লিওপেট্রা। কেঁদে ফেলল সে। দুহাতে মুখ ঢেকে বসে রইল অনেকক্ষণ। তারপর একসময় কান্না থামিয়ে জিজ্ঞেস করল আমাকে, কি বার্তা পাঠিয়েছে অ্যান্টনি, দিন আমাকে সেটা। বার্তাটা আমাকে মুখে বলেছেন তিনি। সে সময় তিনি পালাচ্ছিলেন, লেখার সময় পাননি। বলুন কি বলেছে অ্যান্টনি। ইতস্তত করার ভান করলাম। বললাম, আপনার বর্তমান মানসিক অবস্থায় কথাটা আপনাকে বলা ঠিক হবে না মহান রানী। ক্রোধে দাঁড়িয়ে গেল ক্লিওপেট্রা। চিৎকার করে বলল, সাধু অলিম্পাস, এই মুহূর্তে বার্তাটা আমাকে বলবেন আপনি, নইলে। আর দেরি না করে বার্তাটা জানালাম ওকে। শুনে আবার বিছানার উপর বসে পড়ল ক্লিওপেট্রা। কাঁদতে কাঁদতে বলল, মিথ্যে কথা সাধু অলিম্পাস, আপনি মিথ্যে বলছেন আমাকে। আমার অ্যান্টনি ওরকম বলতে পারে না। মিথ্যে হলে এই মুহূর্তে দেবতাদের অভিশাপ নামক আমার উপর। অ্যান্টনি আবার আমাকে অবিশ্বাস করল। সে আমাকে বিশ্বাসঘাতিনী ভাবল। আমি সিজারের বউ হতে চাই, এটা নিজের মুখে বলল। জি মহান রানী, ধীরে ধীরে বললাম। কথাগুলো নিজের মুখে বলেছেন আমাকে। আমার উপর দেবতাদের অভিশাপ নেমে আসুক, এটাও বলল। না, ঠিক ওরকমভাবে বলেননি, কিন্তু কথাটার মানে তো সেটাই নাকি? চিৎকার করে কাঁদতে লাগল ক্লিওপেট্রা। আমি বিশ্বাসঘাতিনী নই অ্যান্টনি। আমি আগেও তোমার ছিলাম, এখনও তোমার আছি। আলেকজান্দ্রিয়া দখল করেছে সিজার, কিন্তু তোমার ক্লিওপেট্রাকে ছুঁতে পারবে না সে। আবারও দু হাতে মুখ ঢাকল সে। কিছুক্ষণ পর কান্না থামালো ক্লিওপেট্রা। আমার দিকে তাকিয়ে বলল, এখন কোথায় আছে অ্যান্টনি? খুব সম্ভবত প্রাসাদে। এই মুহূর্তে আমার বার্তা নিয়ে ওর কাছে যান আপনি। গিয়ে বলুন আমি বিশ্বাসঘাতকতা করিনি ওর সঙ্গে। আমাকে অবিশ্বাস করা হয়েছে, এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করলাম আমি। ব্যাস ওইটুকুই বলবেন। আসলে আত্মহত্যা করব না আমি। যদি সে আমার মৃত্যুর খবর শুনে আমাকে দেখতে আসে, তাহলে বুঝব আমার জন্য এখনও ওর মনে ভালোবাসা বাকি আছে। আর না হলে। আর কিছু শোনার প্রয়োজন বোধ করলাম না। যত তাড়াতাড়ি পারলাম গেলাম আবার প্রাসাদে। গিয়ে দেখলাম এককালের মহান রাজা, অর্ধেক পৃথিবীর শাসক অ্যান্টনিকে সঙ্গ দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা 3 জন রক্ষী আর ওর অতি বিশ্বস্ত দাস অ্যারোস ছাড়া অন্য কেউ নেই। দেখে ভালোই লাগল। মহান সাধু অলিম্পাস, আমাকে দেখে বিস্ময় প্রকাশ করল অ্যান্টনি। আপনি এখানে?
এই সময় আমি ভেবেছিলাম আমাকে ধরতে সৈন্য সামন্ত নিয়ে এসে গেছে সিজার। মহান রাজা, মহান রানী ক্লিওপেট্রা আমাকে দিয়ে একটা বার্তা পাঠিয়েছেন। বলুন। আগ্রহ ফুটে উঠল অ্যান্টনির চোখে মুখে। ক্লিওপেট্রার কথাগুলো হুবহু জানালাম অ্যান্টনিকে। শুনে প্রথমে বেদনায় কালো হয়ে গেল অ্যান্টনির সুন্দর চেহারাটা, তারপর পানিতে ভরে গেল ওর দু চোখ। সবশেষে পাগলের মতো হা হা করে হাসতে আরম্ভ করল সে, পায়চারি করতে আরম্ভ করল। মারা গেছে? আত্মহত্যা করেছে? খুব ভালো হয়েছে। মিশরের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য বিদায় নিয়েছে পৃথিবী থেকে। খারাপ হয়নি ব্যাপারটা। এবার পোকারা কামড়ে কামড়ে খাবে ওর সুন্দর দেহটাকে। কত হাজার হাজার পুরুষ যে ওর কবল থেকে রক্ষা পেল, আপনি কল্পনাও করতে পারবেন না সাধু অলিম্পাস। শুধুমাত্র ওর জন্যেই আজ এই দশা আমার। রাজার হালে মরতাম আমি। ইতিহাসে লেখা থাকত বীর অ্যান্টনি কোনো যুদ্ধে পরাজিত হননি। জীবনে যতগুলো যুদ্ধ করেছেন সবগুলোই জিতেছেন। আর এখন আমার শত্রুরা এগিয়ে আসছে আমার দিকে। ওদেরকে বাধা দেবারও ক্ষমতা নেই আমার। জানি না সিজার আমাকে ধরতে পারলে কি শাস্তি দেবে। মৃত্যুদণ্ড দেবে নিশ্চিত, কিন্তু সেটা কতটা ভয়াবহ হবে ভাবতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বলতে বলতে ওর চোখ পড়ল অ্যারোসের ওপর। দাসটার কাছে থেমে দাঁড়ালো অ্যান্টনি। জিজ্ঞেস করল, আমি যখন যুবক ছিলাম তখন থেকে তুমি আমার সঙ্গী, ঠিক? জি, ঠিকই বলেছেন আপনি। আমি তখন থেকে আপনার সঙ্গী। মরুভূমিতে পথ হারিয়ে মরতে বসেছিলে তুমি, আমি তোমাকে উদ্ধার করেছিলাম, ঠিক অ্যারোস? জি ঠিক। তোমার পরিবার না খেয়েছিল, একদানা শস্য বা একটা চেষ্টার সেও ছিল না তোমার কাছে। আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনে নিয়েছিলাম। মনে পড়ে অ্যারোস? মনে পড়ে হুজুর। আমি কি একদিনের জন্যও খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে? না হুজুর, কোনোদিন খারাপ ব্যবহার করেননি। তাহলে আমার সব উপকারের প্রতিদান দাও। হাত পাতল অ্যান্টনি। জি? থতমতো খেয়ে গেল অ্যারোস। প্রতিদান দেওয়া আমার সব উপকারের। আবার বলল অ্যান্টনি। হুজুর, হাত জোর করে ক্ষমা চাইল অ্যারোস। আমার ক্ষমতা নেই, আমি সব খরচ করে ফেলেছি। তাহলে আমার একটা আদেশ পালন করো। বলো, রাজি আছো? জি, রাজি আছি। আপনি মরতে বললেও রাজি আছি আমি। যদি মারতে বলি? মারতে বললেও সেটা করতে পারবো। কাকে মারতে হবে না বুঝতে পেরে আমার দিকে জল্লাদের দৃষ্টিতে তাকালো অ্যারোস। আমাকে হত্যা করো অ্যারোস, আমার উপকারের প্রতিদান দাও। ওই যে দূরে ইঙ্গিত করল অ্যান্টনি। আমার তরবারিটা দেখতে পাচ্ছ না? নিয়ে এসো এখানে, তারপর আমার উপকারের প্রতিদান দাও। কাঁপতে আরম্ভ করল অ্যারোসের সারা শরীর। কাঁদতে কাঁদতে বলল সে, আমি পারবো না হুজুর। আপনি আমাকে মেরে ফেলুন, হাসি মুখে সহ্য করব, কিন্তু আপনাকে খুন করতে পারবো না। রাগে লাল হয়ে গেল উন্মাদ প্রায় অ্যান্টনি। চিৎকার করে বলল, তাহলে দূর হও আমার চোখের সামনে থেকে। একা থাকতে দাও আমাকে। তোমার ওই বিশ্বাসঘাতক চেহারাটা আর দেখতে চাই না আমি। বিশ্বাসঘাতক শব্দটা শুনে থেমে গেল অ্যারোসের কান্না। পাথরের মূর্তির মতো অ্যান্টনির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর কিছু না বলে এগিয়ে গেল অ্যান্টনির তরবারিটার দিকে। কোষমুক্ত করে নিয়ে এলো অস্ত্রটাকে। দাঁড়ালো অ্যান্টনির সামনে। হাঁটু গেড়ে মাটিতে বসল অ্যান্টনি। দু চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো মরণের জন্যে। আমি আপনাকে মারতে পারবো না মহান রাজা, আমি বিশ্বাসঘাতক নই। আমাকে চমকে দিয়ে চিৎকার করে উঠল অ্যারোস। তারপর হাতে ধরা তরবারিটা ঢুকিয়ে দিল নিজের পেটে। অ্যান্টনির সামনেই লুটিয়ে পড়ল ওর মৃতদেহটা। অ্যারোসের মৃতদেহটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল অ্যান্টনি। তারপর লোকটার কপালে একটা চুমু খেল। বলল, তুমি বিশ্বাসঘাতক নও অ্যারোস, বরং তোমার মতো বিশ্বাসী আর কাউকে দেখিনি আমি। কারো কথা শুনিও নি। তুমি মিশরের গর্ব, আমার গর্ব, ইতিহাসের গর্ব। বলার পর অ্যারোসের পেট থেকে তরবারিটা একটানে বের করল সে। তারপর ঢুকিয়ে দিল নিজের পেটে। টলতে টলতে আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করল। অল্প কিছু দূর আসার পরই লুটিয়ে পড়ল মাটিতে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। সাধু অলিম্পাস, সাধু অলিম্পাস, অসহনীয় ব্যথায় কাতরাতে কাতরাতে বলল অ্যান্টনি। এই ব্যথাটা সহ্য করতে পারছি না আমি। ওহ, আপনি কিছু একটা করুন, দয়া করুন আমার উপর। চিৎকার করে লোকজনকে ডাকলাম আমি। যে তিনজন রক্ষী দাঁড়িয়েছিল বাইরে আমার ডাক শুনে ভিতরে এলো। অ্যান্টনির অবস্থা দেখে শিউরে উঠল সবাই। একজনকে বললাম, এই মুহূর্তে আমার বাড়িতে যাও তুমি। এক বুড়িকে পাবে সেখানে,
ওকে আমার চিকিৎসার সব জিনিসপত্র নিয়ে আসতে বলবে এক্ষুনি। যাও, দেরি করো না। দৌড়ে বেরিয়ে গেল লোকটা। অল্প সময়ের মধ্যেই ফিরে এলো অটোয়াকে সঙ্গে নিয়ে। অ্যান্টনির মৃত্যু ঠেকানোর ক্ষমতা ছিল না আমার, কোনো ইচ্ছাও ছিল না। তবে ওর স্নায়ুতন্ত্রকে কিছুটা অবশ করে দিতে পারলে আরাম পাবে সে জানতাম। সেরকম একটা ওষুধ তৈরি করলাম খুব তাড়াতাড়ি। ওষুধটা খেতে দিলাম ওকে। খেয়ে কিছুক্ষণ নিস্তেজের মতো পড়ে থাকলো অ্যান্টনি। তারপর ঘর ঘর শব্দ করে দম নিতে আরম্ভ করল। অটোয়া, চিৎকার করে ডাকলাম বুড়িকে। রানীর কাছে যাও, গিয়ে জানাও মহান অ্যান্টনির কি অবস্থা। যদি আত্মহত্যা না করে থাকেন তিনি, তাহলে নিশ্চয়ই মহান অ্যান্টনিকে দেখতে আসবেন। সত্যিই ছুটে এলো ক্লিওপেট্রা। ততক্ষণে শেষ সময় উপস্থিত হয়ে গেছে অ্যান্টনির। কাঁদতে কাঁদতে ওর পাশে বসে পড়ল ক্লিওপেট্রা। দুহাতে অ্যান্টনির মাথাটা জড়িয়ে ধরে মাতম করতে আরম্ভ করল। বারবার হাত বুলিয়ে দিল অ্যান্টনির কপালে, গালে, গলায়। পরনের কাপড় দিয়ে অ্যান্টনির ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত বারবার মুছে দিল। তিনজন রক্ষীর কেউই চোখের পানি সংবরণ করতে পারল না। আমি, চার্মিয়ন আর অটোয়া দাঁড়িয়ে থাকলাম শুকনো চোখে, মনে বিজয়ের আনন্দ নিয়ে। একসময় মারা গেল অ্যান্টনি। প্রথমে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল ক্লিওপেট্রা। তারপর অনেকক্ষণ অ্যান্টনিকে জড়িয়ে ধরে বসে রইল। দীর্ঘ সময় পর ওর ঠোঁটে একটা চুমু খেয়ে আস্তে করে মাটিতে নামিয়ে রাখল মাথাটা। মেঝেতে বসা অবস্থাতেই ঘুরে আমার মুখোমুখি হল ক্লিওপেট্রা। বলল, সাধু অলিম্পাস, আপনার সেই কড়া বিষটা আবার চাই আমার, এক্ষুনি। মহামান্য, বিষটা কড়া বলেই সেটা তৈরি করতে সময় লাগবে। ঠিক আছে। আমাকে কথা শেষ করতে দিল না সে। এক্ষুনি বানাতে আরম্ভ করুন। অনেক দূর থেকে ভেসে এলো সিজারের সৈন্যদের আলেকজান্দ্রিয়া প্রবেশের আওয়াজ। কান পেতে শুনল ক্লিওপেট্রা। তারপর বলল, বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার। অটোয়ার সহায়তায় খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেল বিষটা। বিষের পাত্রটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম কিছুক্ষণ। একেবারে পানির মতো দেখাচ্ছে বিষটুকুকে। জানতাম সেরকমই দেখাবে, তাই কিছু পরিমাণ পানি মেশালাম পাত্রটাতে। তারপর পাত্রটা নিয়ে গেলাম অ্যালাবেস্টার হলে। গিয়ে দেখলাম অ্যান্টনির লাশের পাশে তখনও বসে আছে ক্লিওপেট্রা। পাত্রটা হাতে নিল ক্লিওপেট্রা। জিজ্ঞেস করল আমাকে, আগের মতোই শক্তিশালী তো বিষটা? ওই বিষটুকু 10 জন মানুষকে মারতে পারবে, মহান রানী। ঘুরিয়ে উত্তর দিলাম আমি। অথচ একেবারে পানির মতো দেখাচ্ছে। বলতে বলতে এক চুমুক দিল সে পাত্রটাতে। গিলে ফেলল তরল পদার্থটুকু। তীব্র আগ্রহ নিয়ে ক্লিওপেট্রার দিকে তাকিয়েছিলাম আমি। বিষের পাত্রটা সে দ্বিতীয়বার চুমুক দেওয়ার আগেই ছিনিয়ে নিলাম পাত্রটা ওর হাত থেকে। ওর আয়ত্তের অনেক বাইরে একটা ছোট্ট টেবিলের উপর নামিয়ে রাখলাম সেটাকে। আমি চাইছিলাম মরার আগে আমার পরিচয় জেনে মরুক সে। কি ব্যাপার সাধু অলিম্পাস? দুহাতে গলা চেপে ধরে বিকৃত গলায় জিজ্ঞেস করল ক্লিওপেট্রা। আমার হাত থেকে ছিনিয়ে নিলেন কেন পাত্রটা? আর আমার গলা জ্বলছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? আমি তো আপনাকে আগের বিষটার মতোই তীব্র বিষ বানাতে বলেছিলাম। আপনি এটা কি বানালেন? শান্ত হও ক্লিওপেট্রা। অনেকদিন পর নাম ধরে ডাকলাম। গলা চেপে ধরে মেঝেতে পড়ে কাতরাচ্ছিল সে। কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওর অপূর্ব সুন্দর চোখ দুটো। ডাক শুনে আমার দিকে একবার না তাকিয়ে পারল না। তুমি মরবে এখন। আবার বললাম আমি। অবশেষে আমার হাতেই মরণ হলো তোমার। তোমার মরণটা লেখা ছিল আমার হাতেই। ক্ষমতা থাকলে তো তুমি এড়াবে। আপনি সাধু ও অলিম্পাস? কথা জড়িয়ে যাওয়ায় আর কিছু বলতে পারল না ক্লিওপেট্রা। ওর অবস্থা দেখে হা হা করে হাসতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বললাম, আজ আমি বলবো, তুমি শুনবে ক্লিওপেট্রা। ভালো মতো আমার চেহারার দিকে তাকিয়ে দেখো তো আমাকে চিনতে পারো কিনা। বিষের প্রভাবে নীল হতে আরম্ভ করেছে ক্লিওপেট্রার শরীর। বেদনায় কুঁকড়ে যাচ্ছে সে। তারপরও আমার দিকে তাকালো। চেপে রাখা গলা ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ওর ফর্সা গলায় স্পষ্ট দেখতে পেলাম আঙুলের ছাপ। হারমাচিস, তুমি হারমাচিস! আমাকে চিনতে পেরে ভয়ে বিকৃত হয়ে গেল ক্লিওপেট্রার চেহারা। মৃত্যু যন্ত্রণা ভুলে গেল সে। তুমি তুমি সাধু অলিম্পাস নও? হ্যাঁ, আমি সাধু অলিম্পাস, আমি হারমাচিস।
আমি মেনকাও রায়ের অভিশাপ, তোমার নিয়তি। অনেক বছর আগে তোমাকে মারতে তোমার শয়নকক্ষে ঢুকেছিলাম খঞ্জন নিয়ে, পারিনি সেদিন, কিন্তু শেষ পর্যন্ত আমার হাতেই মরলে তুমি। তোমার আজ এই পরিণতি আমারই প্রচেষ্টার ফসল। আমিই ধ্বংস করেছি তোমাকে, তোমার অ্যান্টনিকে, তোমার সাম্রাজ্যকে। তুমি ঠিকই ধরেছ, আমি সেই হারমাচিস। সাধু অলিম্পাসের ছদ্মবেশে আমিই তোমার মৃত্যু। ক্লিওপেট্রার মুখ দিয়ে ফেনা বের হতে আরম্ভ করল। আমাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কিছু একটা বলল সে, বোধহয় অভিশাপ দিল। তারপর ধীরে ধীরে নিস্তেজ হতে আরম্ভ করল শরীর। একসময় নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে রইল সে। বুঝলাম, মারা গেছে মিশরের রানী, সৌন্দর্যের রানী ক্লিওপেট্রা। দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম মৃত ক্লিওপেট্রার দিকে। যে কাজটা করা উচিত ছিল 11 বছর আগে, সেটা শেষ পর্যন্ত করলাম আমি। কিন্তু দেরি করাতে কত পাল্টে গেল পরিস্থিতি। যে মিশরকে উদ্ধার করতে এসেছিলাম, সেটা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হল। কোনো লাভ হল না সাধারণ জনগণের। আর আমি কি পেলাম? অভিশপ্ত একটা জীবন ছাড়া আর কিছুই না। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালাম পাশে। চার্মিয়নকে দেখতে না পেয়ে কিছুটা আশ্চর্য হলাম। তাকালাম এদিক ওদিক। বিষের পাত্র রাখা টেবিলটার পাশে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলাম। তুমি ওখানে কি করছো চার্মিয়ন? মেয়েটার উদ্দেশ্য বোঝার পরও জিজ্ঞেস করলাম। নিঃশব্দে কাঁদছিল চার্মিয়ন। প্রশ্নটা শুনে চোখ মুছে তাকালো আমার দিকে। বলল, আমি রানী ক্লিওপেট্রাকে ঘৃণা করতাম সত্যি, কিন্তু ওর মৃত্যুতে খুশি হতে পারলাম না। কোনোদিন সে খারাপ ব্যবহার করেনি আমার সঙ্গে। নিজের বোনের মতো ভালোবেসেছে, বিশ্বাস করেছে। অথচ কত বড় বিশ্বাসঘাতকতা করলাম ওর সঙ্গে। আগেও একবার বিশ্বাসঘাতকতা করেছিলাম মিশরবাসীর সঙ্গে, আপনার সঙ্গে, আরও অনেকের সঙ্গে। আর এবার বিশ্বাসঘাতিনী হিসেবেই ইতিহাসে লেখা থাকবে আমার নাম। আবার কাঁদতে আরম্ভ করল সে। শোনো চার্মিয়ন। এক পা এগিয়ে গেলাম তার দিকে। আমি। খবরদার, চেঁচিয়ে উঠল মেয়েটা। এক পাও এগোবেন না আমার দিকে। এক থাবা দিয়ে বিষের পাত্রটা হাতে তুলে নিল সে। ধরল মুখের কাছাকাছি। অনেক বিষ বাকি আছে এখনো। রানী ক্লিওপেট্রার মরতে যত সময় লেগেছে, আমার মরতে তত সময় লাগবে না। দাঁড়িয়ে গেলাম স্থির হয়ে। জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? কথা বলতে চাই আপনার সঙ্গে। শুনছি, তবে আমাদের হাতে বেশি সময় নেই। প্রাসাদের দিকে এগিয়ে আসছে অক্টাভিয়ানাসের সৈন্যরা। আমাদের, বিশেষ করে তোমার, এই মুহূর্তে পালিয়ে যাওয়া উচিত। নিজেকে নিয়ে ভাবছি না আমি। ঠোঁট বাঁকা করে হাসল মেয়েটা। আমি যা বলতে চাই মন দিয়ে শুনুন। সিলিসিয়া থেকে যে রাতে পালিয়ে গেলেন আপনি, মনে আছে সে রাতের কথা? ভিখারিনীর মতো বারবার আমাকে সঙ্গে নেবার জন্য বলেছিলাম আপনাকে। আমার কথার কোনো গুরুত্ব দেননি আপনি, বরং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন আমাকে। সেদিনই আসলে মারা গিয়েছিলাম আমি। এতদিন বেঁচে ছিলাম শুধু আপনাকে সাহায্য করব বলে। আপনার কাছে প্রতিজ্ঞা না করলে আপনি চলে যাওয়ার পরপরই আত্মহত্যা করতাম। এখন আমাকে কাজটা করতেই হবে। এখন কেউ নেই আমাকে ভালোবাসার জন্যে। এতদিন রানী ক্লিওপেট্রা ছিল, আজ সে মরেছে। সে ছাড়া আর কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি। বলতে বলতে আবার কেঁদে ফেলল চার্মিয়ন। বাসবেও না। আমি শুধু উদ্দেশ্য হাসিলের উপায় হিসেবে ব্যবহৃত হলাম। লোকের সেবা করতে করতেই কাটল আমার জীবনটা। কেউ একবারও ভাবল না আমাকে নিয়ে। কার জন্যে বেঁচে থাকবো আমি? কি হবে বেঁচে থেকে? বলতে বলতে ঠকঠক করে বিষটুকু গিলে ফেলল চার্মিয়ন। চার্মিয়ন! মৃদু একটা চিৎকার করে দৌড়ে গেলাম মেয়েটার দিকে। ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে হাত থেকে পাত্রটা ছেড়ে দিল সে। মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল কাঁচ পাত্রটা। বিষের প্রভাবে নীল হতে আরম্ভ করা চার্মিয়নকে ধরে মাটিতে শুইয়ে দিলাম। ওকে বাঁচানোর কোনো উপায় নেই। শেষবারের মতো সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কাজটা না করলেও পারতে চার্মিয়ন। হয়তো নতুনভাবে বাঁচতে পারতাম আমরা। আপনি কি আগের হারমাচিসকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি কি হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনতে পারবেন? একটু থেমে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড কষ্ট সহ্য করল সে। তারপর বলল, তবুও আমার সৌভাগ্য যে জীবনে দেখা হয়েছিল আপনার সঙ্গে, সেটাই বা কম কি? আর দুর্ভাগ্য, মরতে হচ্ছে আপনাকে একা রেখে। আবার দাঁতে দাঁত চাপল চার্মিয়ন। তারপর ফিসফিস করে বলল, মরতে ইচ্ছে করছে না হারমাচিস।
তোমাকে নিয়ে বাঁচতে ইচ্ছে করছে অনেক অনেক বছর, কিন্তু কি করব, আমার ভাগ্যে সেটা লেখা নেই। একবার হেঁচকি তুলল সে। হারমাচিস, আর কখনো দেখা হবে কিনা জানি না, কিন্তু মনে রেখো, তোমার দাসী চার্মিয়ন ভালোবেসেছিল তোমাকে। আবারও হেঁচকি তুলল সে। তারপর বহু কষ্ট করে জীবনের শেষ বাক্যটা উচ্চারণ করল, আমি আমি তোমাকে ভালোবাসি হারমা। মুখ দিয়ে ফেনা বের হতে থাকায় আর কিছু বলতে পারল না। একটু পরে নিস্তেজ হয়ে গেল চিরদিনের জন্য। উঠে দাঁড়ালাম ধীরে ধীরে। দূরে শোনা যাচ্ছে সিজারের সৈন্যদের বিজয় উল্লাস। প্রাসাদের আরও কাছে এগিয়ে এসেছে ওরা। মাটিতে পড়ে থাকা চার্মিয়ন আর ক্লিওপেট্রার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বের হয়ে এলাম আমি। দ্রুত পায়ে ফিরে গেলাম বাড়িতে। গিয়ে দেখলাম ভিখারিনীর মতো আমার পথ চেয়ে দরজার বাইরে বসে আছে বুড়ি দাইমা অটোয়া। আমাকে দেখে উঠে দাঁড়ালো বুড়ি। আমি বসার ঘরে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিয়ে এসে দাঁড়ালো আমার মুখোমুখি। সব শেষ? জানতে চাইল সে। কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কি হলো? এবারও কি পারোনি কাজটা করতে? মরেনি ক্লিওপেট্রা? মরেছে, মরেছে মিশরের রানী, আমার এককালের শত্রু। মরেছে সেই নারী যার জন্যে আমি আজ দেবতাদের অভিশাপগ্রস্ত, ম্যানকাউরায়ের অভিশাপগ্রস্ত। মরেছে সেই রূপের আধার যাকে খুন করে আমি কিছুই পেলাম না, বরং খুনি হিসেবে, প্রতারক হিসেবে দুর্নাম জুটল আমার কপালে। একটা দীর্ঘশ্বাসের শব্দ পেয়ে তাকালাম অটোয়ার দিকে। ওর চেহারায় সন্তুষ্টির ভাব দেখতে পেলাম। আমাকে তাকাতে দেখে বলল বুড়ি, এবার তাহলে আমাকে অনুমতি দাও হারমাচিস, আমিও মরি। ঘটনা দুর্ঘটনা দেখতে দেখতে আমি ক্লান্ত, আর ভালো লাগে না। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, অনুমতি দেব মানে? ভিতরের কামরায় গেল অটোয়া। একটা তামার পাত্র হাতে নিয়ে ফিরে এলো। দেখালো আমাকে। কি আছে ওটাতে? বোকার মতো জিজ্ঞেস করলাম। তুমিই বানিয়েছ, আর তুমিই চিনতে পারছো না? বিষ হারমাচিস, বিষ। এই বিষ খেয়েই মরেছে তোমার শত্রু। বিষটা বানানোর সময় আমি সাহায্য করেছি তোমাকে, কাজেই এক ফাঁকে একটুখানি চুরি করতে কোনো অসুবিধা হয়নি আমার। যে বিষ খেয়ে মরেছে ক্লিওপেট্রা, তাতে পানি মেশানো ছিল, কিন্তু এটাতে পানি মেশানো নেই, খাওয়া মাত্রই মরব আমি। বলে হাসল অটোয়া। পাগলামি করো না অটোয়া, কড়া গলায় বললাম। তোমাকে নিয়ে অ্যাবাউদিসে ফিরে যাবার জন্য বাসায় এসেছি আমি। জিনিসপত্র সব গুছিয়ে নাও, আর পাত্রটা আমার হাতে। হাত বাড়ালাম অটোয়ার দিকে। এক পা দূরে সরে গেল বুড়ি। তারপর খেয়ে ফেলল সবটুকু বিষ। আমি ওর কাছে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেল বিষের প্রতিক্রিয়া। কাটা গাছের মতো মাটিতে পড়ে গেল সে। পৃথিবীটা খুব খারাপ জায়গা হারমাচিস, বিষের প্রতিক্রিয়ায় কাঁপতে কাঁপতে বলল অটোয়া। যত কম সময় পারা যায় থাকা উচিত এখানে। বলতে বলতে আমার কোলে মাথা রেখে মারা গেল আমার বুড়ি দাইমা। ক্লিওপেট্রার মৃত্যুতে কোনো কষ্ট পাইনি আমি, বরং দায়িত্ব শেষ হওয়ার একটা সুখানুভূতি জেগেছিল মনে। চার্মিয়ন মারা যাওয়ার পর বিদায় নিয়েছিল সেই অনুভূতিটা। একটা শক্ত আঘাত পেয়েছি মনে। আর অটোয়া মারা যাওয়ার পর বুকটা খালি হয়ে গেল একেবারে। ঝরঝর করে কেঁদে ফেললাম। অটোয়ার লাশের পাশে বসে কাঁদলাম অনেকক্ষণ। সিজারের সৈন্যরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকল একসময়। মৃতা অটোয়া আর ক্রন্দনরত আমাকে দেখে একটা কথাও জিজ্ঞেস করল না। সারা ঘরে একবার দৃষ্টি বুলালো ডাকাতের মতো। বোধহয় বুঝল হরণ করার মতো কিছুই নেই। কাজেই যেমন ঝড়ের মতো এসেছিল তেমনইভাবে বের হয়ে গেল। একসময় বাসা ছেড়ে বের হয়ে এলাম আমিও। প্রধান সড়কে গিয়ে দেখলাম হুলস্থুল শুরু হয়ে গেছে সারা শহরে। কেউ পালাচ্ছে, কেউ লুট করছে, কেউ আবার ব্যস্ত আছে হাতাহাতিতে। আমি কে, কোথায় যাব জিজ্ঞেস করল না কেউ। তাতে সুবিধাই হলো আমার। বন্দরে গিয়ে দেখলাম খালি পড়ে আছে বহু নৌকা, মালিক নেই একটারও। নির্দ্বিধায় চেপে বসলাম একটাতে। রওয়ানা হয়ে গেলাম অ্যাবাউদিসের উদ্দেশ্যে। অষ্টম দিনে অ্যাবাউদিস পৌঁছালাম আমি। ক্লিওপেট্রাকে ম্যানকাউরায়ের অভিশাপের ভয় দেখিয়ে অ্যাবাউদিসের মন্দিরে আবার পূজা চালু করিয়েছিল চার্মিয়ন। আমি যখন পা রাখলাম শহরটাতে, তখন দেবী আইসিসের পূজা উপলক্ষে ভোজ অনুষ্ঠান চলছে মন্দিরে।
অনেক পুরোহিত জড়ো হয়েছেন সেখানে। মন্দিরে ঢুকে পড়লাম আমি। একজন পুরোহিত এগিয়ে এলেন আমার দিকে, জিজ্ঞেস করলেন, কাকে চাইছেন? আলেকজান্দ্রিয়া থেকে এসেছি আমি, মাননীয় পুরোহিত। দেবী আইসিসের পূজা উপলক্ষে আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়া যাবে জানি। আমি সভাকক্ষে যেতে চাই। সবার সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আশ্চর্য হলেও আর কথা বাড়াল না পুরোহিত। ভিতরে গিয়ে অনুমতি নিয়ে এলো। লাঠিতে ভর দিয়ে হাজির হলাম বহু পরিচিত সভাকক্ষে। এই কক্ষেই প্রধান পুরোহিত হিসেবে একদিন মনোনীত করেছিল আমাকে। দাঁড়ালাম নির্দিষ্ট জায়গায়। আমার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন পুরোহিতরা। ইচ্ছে করেই তাদেরকে সে সুযোগ দিলাম। চাইছিলাম আমি পরিচয় দেওয়ার আগেই আমাকে চিনতে পারুক তারা। আপনি সাধু অলিম্পাস না? হঠাৎ বলে উঠলেন একজন। টেপে শহরে প্রাচীন ফারাওদের কবরে থাকতেন। রানী ক্লিওপেট্রার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও তো কাজ করতেন। শুনলাম বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। কথাটা কি সত্য? আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন মহান পুরোহিত। আমি সেই সাধু অলিম্পাস। আর এই কথাও সত্যি যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রানী ক্লিওপেট্রা। তবে বিষটা আমিই খাইয়েছি ওকে। কি? একটা শোরগোল আরম্ভ হয়ে গেল সভাকক্ষে। হাত তুলে থামালাম গণ্ডগোলটা। বললাম, একেবারে প্রথম থেকে খুলে বলছি। 11 বছর আগে ঠিক এই সভাকক্ষেই পুরোহিত অ্যামেনএমহেটের ছেলে হারমাচিসকে প্রধান পুরোহিত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনাদের কারো কি মনে পড়ে সেই কথা? দু একজন বৃদ্ধ পুরোহিত মাথা নেড়ে সম্মতি দিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। কিন্তু আপনি জানলেন কিভাবে? উত্তর না দিয়ে আবার জিজ্ঞেস করলাম, শুধু প্রধান পুরোহিতই নয়, ওকে পরে মিশরের ভবিষ্যৎ ফারাও হিসেবেও মনোনীত করা হয়েছিল। ঠিকই বলেছেন আপনি সাধু অলিম্পাস, কিন্তু এসব তো আপনার জানার কথা নয়। 37টা শহর থেকে 37 জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন সেই দীক্ষা অনুষ্ঠানে। তাদের মধ্যে 32 জন হারিয়ে গেছেন, হয়তো মারা গেছেন, অথবা হয়তো জেলে পড়ছেন। আবার অনেককে হত্যাও করা হয়েছে। অন্য শহরের প্রধান পুরোহিত সেপারও একই দশা হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! আপনি দেখছি সবই জানেন। বিশ্বাসঘাতক হারমাচিসের জন্যেই সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়। নিজেকে সে রানী ক্লিওপেট্রার কাছে বিক্রি করে দিয়েছিল। ঠিক, হারমাচিসের কারণেই আজ মিশর রোমানদের পরাধীন। সে নিজেকে রানী ক্লিওপেট্রার কাছে বিক্রি করে দিয়েছিল, এটাও ঠিক বলেছেন আপনি। আরও বড় কথা হচ্ছে, আমি সেই হারমাচিস। হাঁ হয়ে গেলেন সবাই, দাঁড়িয়ে গেলেন কেউ কেউ, বাকিরা বসে রইলেন নিজেদের চেয়ারে কাঠের মূর্তির মতো। আমি সেই বিশ্বাসঘাতক হারমাচিস। আমার কথার গুরুত্ব বোঝাতে আবার বললাম, আমি বিশ্বাসঘাতকতা করেছি দেবতাদের সঙ্গে, আমার দেশের সঙ্গে, আমাকে যারা বিশ্বাস করেছিল তাদের সঙ্গে। সব কথা স্বীকার করতে আজ এখানে এসেছি আমি। আমি খুন করেছি ক্লিওপেট্রাকে। যে বিষটা খেয়ে সে মরেছে সেটা আমি ওকে বানিয়ে দিয়েছি। ওর জন্যই একদিন আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম। ওকে ধ্বংস করে প্রতিশোধ নিলাম। দেবতাদের নামে শপথ করেছিলে তুমি। সেই শপথ ভঙ্গের জন্য তোমার কি শাস্তি হতে পারে জানা আছে? জিজ্ঞেস করলেন একজন বৃদ্ধ পুরোহিত। খুব ভালো মতোই জানা আছে। সেই শাস্তির জন্য অপেক্ষা করছি আমি। নিজের ব্যাপারে আরও কিছু বলো হারমাচিস, আদেশ দিলেন আরেকজন। শুধু নিজের ব্যাপারে নয়, আরও অনেক কিছু তাদেরকে জানালাম আমি। সাধু অলিম্পাস হিসেবে কিভাবে পরিচিতি পেলাম বিশেষভাবে জানতে চাইলেন তারা। ধৈর্য ধরে তাদের সবগুলো প্রশ্নের উত্তর দিলাম। সব শুনে আমাকে অপেক্ষা করতে বললেন বৃদ্ধ পুরোহিতরা। আমাকে কি শাস্তি দেয়া যায় নিজেদের ভিতর সে বিষয়ে আলোচনা করলেন। আলোচনা শেষে এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন। আমাকে উদ্দেশ্য করে দুর্বল কণ্ঠে বলতে আরম্ভ করলেন, হারমাচিস, সব কিছু শুনলাম, আমরা বিবেচনা করলাম। দেবতাদের নামে শপথ করে সেটা ভঙ্গ করেছ তুমি। এর চেয়ে বড় পাপ আর হয় না। রানী ক্লিওপেট্রার উপর প্রতিশোধের নামে মিশরের স্বাধীনতাকেও তুলে দিয়েছ রোমানদের হাতে। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হয় না। তুমি মা আইসিসকে অপমান করেছ। প্রাচীন ফারাও মেনকাওরায়ের শান্তি নষ্ট করতে সাহায্য করেছ রানী ক্লিওপেট্রাকে। তোমার মতো বড় পাপীর জন্যে মৃত্যুদণ্ড কম হয়ে যায়। হারমাচিস, তোমাকে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছি আমরা। তারপর শিরচ্ছেদ করা হবে তোমার। অসম্মানজনক মৃত্যুই তোমার প্রাপ্য। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। মন্দিরে সিঁড়ি বেয়ে উঠলে একেবারে শেষ মাথায় ছিল একটা ছোট্ট প্রকোষ্ঠ।
সেখানে আটকে রাখা হলো। আটকা অবস্থায় একদিন কথা বলতে চাইলাম এক পুরোহিতের সঙ্গে। তিনি এলে তাকে বললাম, অনর্থক বসে না থেকে আমার পাপাচারের কাহিনী লিখে ফেলতে চাই, যেন তা পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। অনুমতি দেয়া হলো আমাকে। কবে কার্যকর করা হবে আমার মৃত্যুদণ্ড জানানো হয়নি আমাকে। অলস বসে থেকে মৃত্যুর অপেক্ষা করছি আমি। একদিন হয়তো মধ্যরাতে ভেঙে যাবে ঘুম, সিঁড়িতে শুনতে পাবো জল্লাদের পায়ের আওয়াজ। বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমার। বুড়ি দাইমা অটোয়ার মতো আমিও মনে করি পৃথিবীটা খুব খারাপ জায়গা, এখানে যত কম থাকা যায় পরকালের জন্য তত মঙ্গল। মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত আমি। বন্দি অবস্থায় অনেকবার ডেকেছি দেবতাদের, কোনো সাড়া পাইনি তাদের কাছ থেকে। তবে আমি বিশ্বাস করি একদিন না একদিন প্রায়শ্চিত্ত হবে আমার পাপের, ক্ষমা পাব আমি। সেদিন আগের মতো আবার নিষ্পাপ হব, পাব চিরশান্তির সন্ধান। প্রেম কি আমি জানতে পারিনি আজও, জানার কোনো ইচ্ছাও নেই। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে শুনতে পাই অপার্থিব শব্দ, দেখতে পাই অবাস্তব দৃশ্য। রাতের নৈশব্দ ভেঙে আমার কানে ভেসে আসে সমুদ্রের গর্জন, যদিও কাছে পিঠে কোনো সমুদ্র নেই। আকাশে চাঁদ না থাকলেও পূর্ণিমা দেখি আমি। মেঘে ঢাকা আকাশে চিনতে পারি প্রতিটা তারাকে। আর কোনো রাতে সুশীতল বাতাস বইলে প্রথমে শুনতে পাই নাম না জানা এক বাদ্যযন্ত্রের অপূর্ব সুর। তারপরে কে যেন ভোরের পাখির চেয়েও মিষ্টি গলায় গেয়ে ওঠে, মনে করো কোনো এক সাগরে ভাসছি আমরা রাতে, হৃদয় ছিঁড়ে বেরোতে চায় অতুলনীয় এক সুর, যাতে ফিস ফিস করে কথা বলতে পারি আমি তোমার সাথে। উপন্যাসটিতে ব্যবহৃত কয়েকটি শব্দের ব্যাখ্যা। নেট্রন, মমি তৈরি করবার সময় যে বিশেষ ধরনের যৌগে মৃতদেহকে ডুবিয়ে রাখা হতো। হায়ারোগ্লিফিক, প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি। ওসিরিস, প্রাচীন মিশরীয় দেবী। ইজিপ্টোলজিস্ট, প্রাচীন মিশরীয় সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি নিয়ে গবেষণা করেন যারা। অ্যালাবেস্টার, মর্মদের মতো দেখতে নরম সাদা পাথর বিশেষ, যা দিয়ে অলঙ্কার তৈরি করা হয়। হাড়ের পিরামিড, পিরামিড অফ হাড়। সংকেত লেখনী, হায়ারোগ্রিফিক্স। মা, দ্য গডেজ মা। স্ফিংস, মূর্তি বিশেষ যার মাথা মানবীয় আর দেহ সিংহীর। এক সেস্টার্সিয়া, প্রায় ৮,০০০ ব্রিটিশ পাউন্ড। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। অনুবাদ করেছিলেন সাইম সোলাইমান। পড়ছিলাম এর ৯ম ও শেষ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।